সুধী মণ্ডলী, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডিজিটাল মিডিয়া আয়োজিত নোভিস্তা ফার্মা আই হেলথে। আপনারা জানেন যে আমরা সমসাময়িক যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়েই আসলে স্বাস্থ্যের বিভিন্ন দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শারমিন আব্বাসী। আমার সঙ্গে আজকে উপস্থিত আছেন বাংলাদেশের দুজন কিংবদন্তি চিকিৎসক এবং যারা একেবারেই তাদের নিজস্ব জায়গায় এই বিষয়টিকে অন্যভাবে বাংলাদেশে একটি পর্যায়ে নিয়ে গেছেন। আমরা জানি যে আপনাদের কাছে এটি খুব কমন একটি বিষয়, সেটি হচ্ছে পরিপাকতন্ত্রের সমস্যা অথবা যে সমস্যাটির কথা আমরা বলি যে পেটের পীড়া, এই সমস্যাগুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার প্রচেশ কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি। এছাড়া আমার সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার ফারুক আহমেদ, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি। স্যার, আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আমাদের সঙ্গে যোগাযোগের যে মাধ্যমটি আছে সেটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আপনারা ফেসবুক পেজে যাবেন, সেখানে যে আপনারা প্রশ্ন রাখতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এবং আপনাদের কথা শোনার জন্য। প্রথমে আমি অধ্যাপক ডাক্তার প্রচেশ কুমার রায় স্যার আপনার কাছে যেতে চাই। যে বিষয়টি আমরা দেখছি যে করোনা একটি বৈশ্বিক সংকট এবং এই সংকটের জন্য আসলে সবাই খুব অস্থির আছি, চিন্তিত আছি এবং যার যা সমস্যা আছে সেটিকেও আমরা চেষ্টা করছি যতটা কন্ট্রোলে রাখা যায়, যতটা ভালো রাখা যায়। এবং এখন হাসপাতালে যেতে হবে চিন্তা করলে আমরা কিন্তু খুব ভয় পেয়ে যাই। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচুর রোগী আছে যারা পেটের সমস্যা, পেটের পীড়া বা পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যায় ভুগছেন বা ভুগছিলেন। এক্ষেত্রে সাধারণত সাধারণ রোগীরা কি ধরনের পরিপাকতন্ত্রের বা লিভারের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে? ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে সাধারণত পেটের রোগী বেশি আসে, আর এটাও মানে মোটামুটি জানা যে একটি দেশে বা একজন ডাক্তারের কাছে সাধারণত মানে পেটের রোগী বেশি যায়, এবং এটা যত রোগী আছে তার প্রায় শতকরা 30 থেকে 40% পেটের বিভিন্ন পীড়ায় ভোগে। এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হইলো জরুরি কিছু রোগ, অথবা এর সাথে আপনার কিছু রোগ আছে যেগুলি জরুরি নয় বা মানে কষ্টদায়ক, পীড়াদায়ক। কিছু রোগী আছে যেগুলি আপনার মানে স্বল্পকালীন সময়ের জন্য হয়, কিছু রোগী আছে দীর্ঘকালীন সময়ে হয়। এই সাধারণত রোগীগুলি যদি আমরা রোগের সিমটম দিয়ে বলি, তাহলে সাধারণত পেটের ব্যথা, বমি, তারপরে আপনার পাতলা পায়খানা অথবা কষা পায়খানা, অথবা পেটের তীব্র ব্যথা, অথবা পায়খানা আটকে যাওয়া, সাধারণত এই টাইপের রোগীগুলি বেশি আসে। আর রোগ হিসাবে যদি আমরা বলি তাহলে আপনার পেপটিক আলসার, গলব্লাডার ডিজিজ, তারপরে আপনার ডায়রিয়া, ডিসেন্ট্রি, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, বিভিন্ন পেটের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ক্যান্সার, এই সাধারণত এই রোগগুলি ডাক্তারের কাছে বেশি আসে। এবং এটা দুই ভাবে আসে, একটা আপনার মানে সরকারি ভাবে যে আউটডোর আছে বা ইমার্জেন্সি আছে সেখানে যায়, অথবা বিভিন্ন ডাক্তারদের প্রাইভেট চেম্বারে অথবা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে তারা যায়। তো সেই দুই ভাবে সাধারণত রোগীরা যায়। তবে এখন যেহেতু করোনার কারণে আপনার একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী, সুতরাং এইখানে এই চ্যালেঞ্জটি একটু বেশি, এবং এটা আপনার রোগীদের জন্য একটা কষ্টদায়ক সিচুয়েশন এবং চিকিৎসকদের জন্য একটা কষ্টদায়ক সিচুয়েশন। তো এইখানে রোগীরা লকডাউনের সময় তারা বাইরে হতে পারছে না এবং তারা বাসায় বন্দি, অথচ এই সময় বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, অথবা ইমার্জেন্সি আপনার কিছু রোগ হয়ে যাচ্ছে, তখন ওনারা কি করবেন? তো সেইখানে আপনার কিছু প্রাইভেট হাসপাতাল এবং সরকারি হাসপাতাল তারা সবসময় সেবা দিয়ে যাচ্ছে। আমি রোগীদেরকে অনুরোধ করব মানে প্রত্যেকেই যেন একটি সরকারি হাসপাতাল বা একটি প্রাইভেট চিকিৎসালয় অথবা একজন চিকিৎসকের সাথে একটা যোগাযোগ রাখেন, যাতে ওনার প্রয়োজনের সময়ে উনি সেই পরামর্শ এবং চিকিৎসাটা উনি নিতে পারেন।
জি, আপনাকে ধন্যবাদ স্যার। অধ্যাপক ফারুক আহমেদ, আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে করোনার এই সংকটকালে সবাই খুব ভয়ে থাকে এবং করোনার সমস্যা বলতে সাধারণত আমরা জ্বর, সর্দি, কাশি এই সমস্যাগুলোকে বুঝি। কিন্তু এখন দেখছি যে অনেক অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন, করোনার অনেক রোগী সিভিয়ার ডায়রিয়া অথবা বমি এগুলো নিয়ে প্রেজেন্ট করছে। এগুলো আসলে কেমন পাচ্ছেন আপনারা, কিংবা একজন রোগী কি এভাবে প্রেজেন্ট করতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি সঠিকই বলেছেন। দেখেন, করোনাটা কিন্তু প্রথম দিকে মনে হচ্ছিল যে এটা এক্সক্লুসিভলি এটা শ্বাসতন্ত্রের রোগের ভাইরাস। তো এটা কিন্তু যত দিন যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে এটা আস্তে আস্তে কিন্তু নতুন নতুন সিস্টেমকে ধরছে। তার মধ্যে শ্বাসতন্ত্রের পরে যে সিস্টেমটা প্রথম এটাতে ইনভলভ হয়েছে বলে মনে করা হচ্ছে, এটা হলো আমাদের এই পেট পেট পরিপাকতন্ত্রটা কিন্তু দ্বিতীয় অর্গান হিসেবে এটা ইনভলভ হয়েছে। এবং উইথ টাইম দেখবেন যে আস্তে আস্তে কিন্তু এখন বলা হয় যে এটা অলমোস্ট সব অর্গানকে এটা ইনভলভ করতে পারে। এটা এখন বলা হয় যে এটা অলমোস্ট মাল্টি সিস্টেম ডিসঅর্ডার। তার মানে নার্ভাস সিস্টেম, কিডনি, জয়েন্ট, স্কিন, কার্ডিওভাস্কুলার সব জায়গায় কিন্তু এটাতে ইনভলভ হচ্ছে। তো এটা ইনভলভমেন্টটা আসলে ইনিশিয়ালি যদিও মনে করা হচ্ছিল যে এটা রেসপিরেটরি বা শ্বাসতন্ত্রের রোগ, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেক রোগী কিন্তু প্রথমেই তার শ্বাসতন্ত্রের কোনো সিমটম হয়তো তার নাই। সে হয়তো ডায়রিয়া নিয়ে আসলো বা পেটের একটু টুকটাক গন্ডগোল নিয়ে আসলো, অথবা সে নার্ভাস সিস্টেমে কোনো লক্ষণ নিয়ে আসলো, অথবা সে কার্ডিওভাস্কুলার কোনো লক্ষণ নিয়ে কিন্তু আসতে পারে, এবং তার কিন্তু মোটেই কোনো শ্বাসতন্ত্রের কোনো লক্ষণ তার প্রকাশ নাও পেতে পারে। তো এরকমও কিন্তু হতে পারে। আবার হয় যে অন্য সিস্টেমের লক্ষণ আছে, কিছুদিন পরে দেখা যাচ্ছে তার একটু শ্বাসতন্ত্রের লক্ষণগুলো হচ্ছে। এখন কিন্তু যত দিন যাচ্ছে এখন কিন্তু ওইগুলো বেশি আস্তে আস্তে বাড়ছে বলে মনে হচ্ছে আমাদের কাছে। ইনিশিয়ালি জি, যখন ধরা পড়ছিল তখন যেরকম প্রধানত রেসপিরেটরি সিমটম গুলোই ছিল, এখন কিন্তু আস্তে আস্তে পরিবর্তন সিমটম গুলো প্রেজেন্ট করছে বেশি বেশি পরিমাণ রোগী, এবং নার্ভাস সিস্টেমের সমস্যাগুলো নিয়ে প্রেজেন্ট করতেছে। ইভেন যে বললেন যে একটু আগে স্ট্রোকের লক্ষণ নিয়ে অনেক রোগী আসছে, এগুলো জি, কিন্তু এখন বেশি শোনা যাচ্ছে। হয়তো প্রথম দিকে ছিল কিনা এটা বলা খুব মুশকিল, কিন্তু এখন কিন্তু বলা যায় যে হ্যাঁ, এইসব লক্ষণগুলো কিন্তু এখন করোনা রোগীদের মধ্যে প্রায় পাওয়া যাচ্ছে। এবং এই রোগীগুলো কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে তার শ্বাসতন্ত্রের কোনো লক্ষণ একদমই নাই। তো জি, সুতরাং এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। জি। অধ্যাপক ফারুক আহমেদ, আপনার কাছে আফতাব সিদ্দিকী নামে একজন প্রশ্ন করেছেন। আমার বাবার গল ব্লাডারে ছোট একটা স্টোন আছে, এতদিন সমস্যা ছিল না, ইদানিং খাওয়ার পরে গ্যাস বা অ্যাসিড প্রচুর হচ্ছে, কিছু খেলেই সমস্যা হচ্ছে। উনি ডেক্সিল্যান 30 অমিডান খাচ্ছেন আর গ্যাভিসকন খাচ্ছিল। সমস্যাটা বেশি হওয়ার পর গ্যাভিসকন সিরাপটা আরো ডোজ বাড়িয়ে দিয়েছেন। এক্ষেত্রে উনি আসলে কি করতে পারেন? এই সমস্যার সময় কি আপনারা গলব্লাডার স্টোনের অপারেশনের জন্য রিকমেন্ড করছেন, নাকি উনি অপেক্ষা করবে? এটা ধন্যবাদ দর্শককে। আমি ওনাকে প্রথম বলবো যে আপনি যে গেভিসকন খাচ্ছেন বা গেভিসকনের কাজ না হওয়াতে, নর্মাল মাত্রায় না হওয়াতে আপনি মাত্রা বাড়িয়েছেন, এটা মোটেই খুব যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নয়। যে কোনো ওষুধ যখন খাবেন উচিত হবে যে একটু আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। পার্টিকুলারলি এই সময়ে যখন আপনি আরেকটা আরেকটা একটা মারাত্মক রোগের একটা থ্রেট আমাদের মধ্যে আছে। তো সুতরাং এটাই ভাবে বোধহয় খাওয়া ঠিক নয়। আর ওনার যে সিমটম গুলা হচ্ছে, যে সিমটম গুলা আসলে বলা যাবে না যে স্পেসিফিক্যালি এটা গলব্লাডার স্টোনেরই লক্ষণ। এই লক্ষণ কিন্তু অনেক রোগে হয়। গলব্লাডার স্টোনটা যখন পেটে ব্যথা করে তখনই আমরা বলি যে এটা অপারেশন করা লাগবে। তো ওনার যেহেতু এরকম ব্যথা নাই, অন্য যে সিমটম গুলো আছে এগুলোর জন্য কিন্তু স্টোনের অপারেশন করা এখন দরকার নাই বা জরুরি তো নাই। আর তারপরে যদি কারো যদি এরকম ব্যথা হয় বা অন্য কোনো জটিলতা হয়, যে জটিলতার কারণে তাকে হয়তো অপারেশন সিদ্ধান্ত নিতে হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এখন যে রিকমেন্ডেশন, কোভিড এর কারণে যে রিকমেন্ডেশন, এটা হলো যে কারো যদি অপারেশনটা কোনোভাবে অ্যাভয়েড করা যায় সেটাই আপাতত চেষ্টা করা উচিত। যদি না এটা ইমার্জেন্সি হয়, ইমার্জেন্সি মানে এটা ইনএভিটেবল, আপনারা অ্যাভয়েড করতে পারছেন না। যদি কোনো কারণে অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনাকে এখন না করে আপনি অন্য যে অল্টারনেটিভ যে চিকিৎসাগুলো আছে এগুলোর দিকে যাওয়া উচিত। ধরেন ওষুধ দিয়ে ভালো হলে ওষুধ দিবেন, বা ওষুধ ছাড়াও আরো অনেক চিকিৎসা আছে যেগুলোতে অপারেশন লাগে না, সেরকম চিকিৎসার দিকে যাওয়া উচিত। বাট কারো যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয় সেক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি মনে করেই এবং এই কোভিড এর জন্য কিন্তু ইন্টারন্যাশনাল অথরিটি গুলো রিকমেন্ডেশন আছে কিভাবে একটা রোগীকে অপারেশন করতে হবে। রোগীরও একটা স্পেশাল প্রস্তুতি আছে, যে ডাক্তার অপারেশন করবে এবং যে মেডিকেল টিম থাকবে তাদের প্রিকশন আছে, যে অপারেশন থিয়েটারে কাজ করবে সেখানে কিছু স্পেশাল প্রিকশন আছে, এগুলা মেনটেন করে কিন্তু রোগীর অপারেশন করা হয়। এবং এটা উদ্দেশ্য হলো যে এটা যেন কোভিড বা কোভিড আক্রান্ত
স্বাস্থ্যকর্মীরা বা অন্য কেউ যেন না হতে পারে, এইসব প্রিকশন গুলো মেনটেন করে কিন্তু অপারেশন করা হয় এবং প্রয়োজন হলে করবে। কিন্তু আমার যে রোগী প্রশ্ন করেছেন ওনার তো আমি মনে করি যে অপারেশন করার কোনো বিষয় আপাতত নাই। ওনাকে যে ওষুধ খাচ্ছেন ওষুধগুলো একটু চেঞ্জ করে খেলে আমার ধারণা যে ওনার গ্যাসের সমস্যাটা কমে যাবে। তবে জি আমি এখন ওনাকে বলতে পারি যে আপনার তৈলাক্ত খাবার, দুধ বা দুধের তৈরি খাবার বা লিফি ভেজিটেবল এগুলো একটু কমিয়ে দেন। গ্যাস জি কমার কিন্তু আরো কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো ট্রাই করতে পারেন, তাহলে হয়তো আপনার কমে যাবে। অথবা আপনার যে চিকিৎসক আছে ওনার সাথে একটু টেলিফোনে আলাপ করে নেন, তাহলে দেখবেন যে আপনাকে একটা ওষুধ বলে দিবে, তাহলে সম্ভবত কমে যাবে আপনার এই সমস্যাগুলো। জি প্রজেশ কুমার রায় স্যারের কাছে একজন প্রশ্ন করেছে যে তার পেটে অনেকদিন যাবৎ সমস্যা, উনি অনেক ডাক্তার দেখিয়েছেন, এক্ষেত্রে মেইন সমস্যাটা হচ্ছে পেট প্রচন্ড জ্বালা পোড়া করে এবং উনি খেতে পারেন না, খেতে গেলেই বমি বমি এক ধরনের ভাব হচ্ছেন। ওনাকে হাসপাতালে ভর্তি করে ডাক্তাররা সেফট্রি দিয়েছিল, সার্জেল দিয়েছিল, ফ্ল্যাটামেল ডিএস দিয়েছিল, ডিফ্লাক্স দিয়েছিল, কিন্তু এরপরও ওনার খাওয়ার রুচি ফেরেনি এবং যখনই পেটে খাবারটি যায় পেট প্রচন্ড জ্বলে। এক্ষেত্রে ওনার কি করার আছে? এখানে মানে ওনার তো যে সাধারণ যে ওষুধগুলি প্রয়োগ করা হয় সেগুলি করা হয়েছে, তাতে উনি তেমন সুফল পাচ্ছেন না। সেক্ষেত্রে আমি ওনাকে অনুরোধ করব যে উনি কি কোনো পেটের জন্য যে বিশেষ পরীক্ষাগুলি করা হয়, যেমন আপনার এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাম, এই জাতীয় পরীক্ষাগুলি উনি করেছেন কিনা। এইগুলি যদি আপনার না করা থাকে তাহলে আমি ওনাকে অনুরোধ করব এই পরীক্ষাগুলি করে আপনার একটা সঠিক ডায়াগনোসিসে পৌঁছে তারপরে আপনি চিকিৎসাটা করান। আর আপাতত যেহেতু একটা আমাদের এখন একটা মানে আনইউজুয়াল সিচুয়েশন চলছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যে ওষুধগুলি খাচ্ছেন এগুলি আপনি কন্টিনিউ করেন এবং আপনি একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে এই পরীক্ষাগুলি আপনি করান, তাহলে উনি সঠিক জানতে ডায়াগনোসিস চেয়েছে হলে যে আপনার স্যার চিকিৎসাটা ওনার সঠিক। কি এন্ডোস্কোপি করার কোনো ইন্ডিকেশন আছে কিনা, এক্ষেত্রে কি কোনো দরকার আছে অবশ্যই কিনা আছে, এন্ডোস্কোপি করার? অবশ্যই আছে। জি, এক্ষেত্রে এই ধরনের রোগীদের আসলে ভালো হতে কি সময় লাগে, নাকি এদের খাদ্যাভ্যাসের কোনো পরিবর্তন আনার প্রয়োজন আছে কিনা? খাদ্যাভ্যাসের পরিবর্তন আনার আছে, কিন্তু ওনার যে সিমটম গুলি সেগুলি বেশি মনে হয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় সঠিক ডায়াগনোসিস হলে ওনার চিকিৎসাটা সহজ হবে। জি, আপনাকে ধন্যবাদ। ফারুক আহমেদ স্যার, আপনার কাছে আরেকজন প্রশ্ন করেছেন যে তার আলসারেটিভ কোলাইটিস আছে দীর্ঘদিন ধরে, কিন্তু গত 6 মাস যাবৎ কোনো ধরনের সমস্যা হচ্ছে না। উনি মেসাকল যার নামে একটি ওষুধ খায়, এই ওষুধটি কি এখন উনি বন্ধ করতে পারে কিনা? ধন্যবাদ দর্শককে। আলসারেটিভ কোলাইটিস রোগটা কিছুটা আমাদেরকে বুঝতে হবে, যে আক্রান্ত রোগীকেও এই রোগ সম্বন্ধে কিছু বুঝতে হবে। প্রধানত হলো যে এই রোগটা কিন্তু মোটামুটি কিউরেবল রোগ নয়। এখন পর্যন্ত যেসব ওষুধ আবিষ্কার হয়েছে এগুলা কিন্তু রোগটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা অ্যাপ্লাই করে থাকি, কিন্তু রোগটা কিউর করার কোনো ওষুধ এখন পর্যন্ত বেরোয়নি। তো যেই কারণে আমরা যে ওষুধগুলো ইউজ করি এগুলা কিন্তু অধিকাংশ ওষুধগুলাই কিন্তু অনেক দিন খেতে হয়। তার মধ্যে উনি যে ওষুধটা খাচ্ছেন মেসাকল, এটা কিন্তু এই রোগের একটা অন্যতম প্রধান ওষুধ। এটা কিন্তু শুরু করতে হয় প্রথম থেকে, এবং এটা কিন্তু অনেকদিন ইনডেফিনিট পিরিয়ড চালাতে হয়। এক্স্যাক্টলি কদিন চালাবে এটা কিন্তু ফিক্স করে না, এটা বলাই হয় যে ইনডেফিনিট পিরিয়ড চালাতে হবে। কারো হয়তো এরকম হতে পারে যেটা লাইফ লং চালাতে হতে পারে। তো আমরা যখন উনি অনেক দিন থেকে ভালো আছেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা অন্যান্য সব দিক বিচার বিবেচনা করে, ইভেন তার ব্লাড টেস্ট করতে হতে পারে, তাকে কলোনোস্কোপি টেস্ট করতে হতে পারে, করিডোরে আমরা সিদ্ধান্ত নিই যে ঠিক আছে আমরা একটা চেষ্টা করি যে ওষুধটা বন্ধ করে দিয়ে, যদি উনি ভালো থাকে তাহলে সে বন্ধ থাকবে, আবার যখন হবে তখন কিন্তু আবার একটা প্রেসক্রাইব করতে হবে। সুতরাং এটা এক্স্যাক্টলি কয়দিন খাবে এটা কিন্তু এই মুহূর্তে এরকম কোনো সিদ্ধান্ত আমরা কোনো অথরিটি থেকে পাই নাই। সিদ্ধান্ত একটাই যে ইনডিফিনিট পিরিয়ড চালাতে হবে, তার চিকিৎসক তাকে দেখে তাকে অ্যাসেসমেন্ট করে সিদ্ধান্ত দিবে যে তার এটা বন্ধ করা যাবে কি যাবে না। তো এটা মোটামুটি এটাই আপাতত ওনার জন্য সিদ্ধান্ত। আমার মনে হয় আপনার কোভিড এর সময় এখন একটা ডিফিকাল্ট সময়, আপনার অ্যাটলিস্ট এই সময়টায় ভালো আছেন, আমরা আশা করি ভালো থাকবেন, তবু আপনি ওষুধটা কন্টিনিউ করেন এবং ওষুধটা আপনার যেই পরিমাণ ওষুধ লাগবে আগামী 2-3 মাস আপনি একবারে কিনে নিয়ে আসেন, যেন আপনাকে বারে বারে বাসাতে বেরোতে না হয়, বারে বারে ওষুধ দোকানে যেতে না হয়। এটাই কিন্তু এখন সব রোগীর জন্য নিয়ম, যে যত কম বেরোবেন, যত কম দোকানে যাওয়া লাগবে, এটা কিন্তু আপনার জন্য ভালো হবে।
জি। অধ্যাপক ফারুক আহমেদ, একটি সমস্যা যেটি আগে এত আমরা আমাদের দেশে পেতাম না, সেটি হচ্ছে ফ্যাটি লিভার, অর্থাৎ লিভারে চর্বি জমে যাওয়া। এবং এখন আমরা দেখছি যে খুব ছোট বয়সে 18, 19, 20 এই বয়সের মানুষদেরও আল্ট্রাসাউন্ড করালে আমরা দেখছি গ্রেড 2 ফ্যাটি লিভার বলছে। এটি আসলে কেন বাড়ছে আমাদের দেশে, বা এটা থেকে রক্ষা পাওয়ার উপায় কি? আপনারা কেউ কেউ বলছেন যে এটি কন্ট্রোলে না থাকলে শেষ সময়ে যে তার লিভার ফেইলও করতে পারে। এই বিষয়ে যদি আপনি একটু বিস্তারিত জানাতেন। ধন্যবাদ আপনাকে। ফ্যাটি লিভারটা তো এটা কিন্তু অনেক আদিকাল থেকে ছিল, কিন্তু একসময় এটা মানুষ এটা নিয়ে চিন্তা করতো না, বা এটা নিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা ওটা নিয়ে কিন্তু খুব বেশি চিন্তিত ছিল না। কিন্তু বিগত কয়েক দশক থেকে কিন্তু এটা একটু ফ্রন্ট লাইনে আসছে, এটা একটু আলোচনায় আসছে। এবং দেখেন ইদানিং কালে কিন্তু এটা মনে হচ্ছে যে এটা একটা বার্নিং প্রবলেম। আগে যেটা মনে করা হতো যে ইনোসেন্ট, খুব একটা প্রবলেম হচ্ছে না, কিন্তু এখন বলা হয় যে না, এটা কিন্তু লিভারের যে রোগগুলো বললেন, সিরোসিস বা লিভার ক্যান্সারের মতো রোগ হওয়ারও অন্যতম প্রধান কারণ এটা, পার্টিকুলারলি ওয়েস্টার্ন কান্ট্রিতে। তো আমাদের দেশে আমরা যেহেতু ধরেন একটু পিছিয়ে পড়া দেশ, একটু মানে ধরেন অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল ছিল এক সময়, তখন কিন্তু আমাদের দেশে হয়তো বা এরকম ছিল না। কিন্তু এখন যে অবস্থা, যে আমাদের ধরেন আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়েছে, মানুষের আয় উন্নতি বেড়েছে, দেশের অবস্থা অনেক উন্নতি হয়েছে, মানুষের জীবনযাত্রা অনেক পরিবর্তন হয়েছে, আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ হয়েছে, আমাদের কর্মপন্থা চেঞ্জ হয়েছে। এগুলোর কারণে কিন্তু এখন আমাদের দেশে কিন্তু ফ্যাটি লিভার অত্যন্ত অত্যন্ত কমন। এবং এটার ইনসিডেন্স কিন্তু পাশ্চাত্য দেশ যেগুলোতে খুব বেশি মাত্রা আছে বলে আমরা মনে করি, ধরেন ইউরোপ, আমেরিকা, ওইসব দেশের মতোই প্রায় আমাদের দেশে আছে। তার মানে প্রায় ধরেন 20 থেকে 30 ভাগ লোকের এই ফ্যাটি লিভারের সমস্যা আছে। এটা কিন্তু যে কোনো বয়সের মানুষের হতে পারে, এবং বাচ্চাদেরও হতে পারে, যেটা আপনি বললেন বাচ্চাদের হতে পারে। তো বাচ্চা বয়সে ধরেন একটা কম হয়, প্রাপ্ত বয়স্ক হলে বা যত বয়স বাড়বে তত ফ্যাটি লিভারের ইনসিডেন্স হয়তো একটু বেশি হবে। এই ফ্যাটি লিভার হওয়ার তো ধরেন প্রধান অনেকগুলা কারণ আছে, তবে যেটা বেসিক জিনিস হলো যে লিভারে যে নর্মাল যে লিভার আমাদের থাকে, সেখানে কিন্তু কিছু কিছু চর্বি এমনিও থাকে। তো চর্বির পরিমাণ যদি লিভারের নিজস্ব ওয়েটের চেয়ে 10% বা 5 to 10% বেশি হয়, তখনই আমরা বলি যে এটা বেশি মাত্রায় লিভারে চর্বি জমা হয়েছে, তার মানে তার ফ্যাটি লিভার। তখনই আমরা বলি 5%-এর নিচে যখন লিভারে ফ্যাট থাকে তখন কিন্তু এটা নর্মাল লিভার। নর্মাল লিভারে একটু ফ্যাট থাকতেই পারে। তো এটা তখন ফ্যাটি লিভার হয়। তো ফ্যাটি লিভার হইলে কিন্তু আমরা একটু এখন চিন্তিত হয়ে যাই যে এটা কেন হলো, কেন হয়েছে এটা বুঝতে হলে আসলে রোগীর সাথে কথা বলা, রোগীটা দেখা, তারপর কিছু পরীক্ষা আছে, এগুলো করলে পরে আমরা কিছুটা বুঝতে পারি যে তার ফ্যাটি লিভারটা কেন হলো। তো ফ্যাটি লিভারের সাথে অনেকে জানতে চায় যে যাদের ডায়াবেটিস আছে বা আইজিটি আছে, তাদের কি এটা হওয়ার সম্ভাবনা বেশি আছে কিনা? এটা দেখেন একটা রোগ আছে আমরা বলি মেটাবলিক সিন্ড্রোম। মেটাবলিক সিন্ড্রোমের মধ্যে প্রধান হলো যে আপনার ওজন। কারো যদি ওজন বেশি থাকে, তারপরে যদি কারো ডায়াবেটিস থাকে, কারো যদি রক্তে কোলেস্টেরল মাত্রা বেশি থাকে, কারো যদি ব্লাড প্রেশার বেশি থাকে, এইগুলো যাদের থাকে তাদেরকে বলা হয় মেটাবলিক সিন্ড্রোম। তো কারো যদি ধরেন এই 5-6টা জিনিসের মধ্যে 3টে জিনিসই থাকে, তাইলে কিন্তু তার মেটাবলিক সিন্ড্রোম বলা হয়। এবং জি, মেটাবলিক সিন্ড্রোমের একটা লক্ষণ হলো যে লিভারে চর্বি জমা। জি। সুতরাং এইগুলো যাদের থাকে, তার মানে যার ওজন বেশি, যার ডায়াবেটিস আছে, যার রক্তে কোলেস্টেরল বেশি আছে, ব্লাড প্রেশার বেশি আছে, তার কিন্তু এই লিভারে এটা চর্বি হতে পারে, জি। বেশি আমি বেশি হবে। আবার আসবো আপনার কাছে, প্রফেসর প্রজেশ কুমার রায়। যে বিষয়টি জানতে চাই আপনার কাছে, একজন বলেছে, রিপা মোস্তফা, সেটি হচ্ছে যে তার গল ব্লাডার রিমুভ করা হয়েছে 2 বছর আগে, কিন্তু এরপরও এখন খেতে গেলে ওনার বমি লাগে, ফ্যাটি ফুড খেতে গেলে উনি বেশ বমি ফিল করেন। এই ক্ষেত্রে ওনার কি করার আছে, এবং উনি হাইপারটেনসিভ পেশেন্ট। হাইপারটেনসিভ পেশেন্ট হাইপারটেনশনের চিকিৎসা উনি যেভাবে করছেন সেটা করবেন। আর গলব্লাডার কেটে ফেলার পরে আহ, অধিকাংশ মানুষেরই মানে কোনো সমস্যা হয় না। কিছু কিছু মানুষের কিছু সমস্যা হয়। উনি হয়তো সেই কিছু মানুষের গ্রুপে পড়ে গেছেন। তো সেখানে আপনার পেটে আপনার গ্যাস হতে পারে, এবং আহ, আহ, চর্বি জাতীয় খাবার বেশি খেলে হজমের কিছু সমস্যা হতে পারে। কারণ গল ব্লাডারে একটা পিত্ত রস নামে একটা সিক্রেশন বের হয়, যেটা আমাদের চর্বি জাতীয় খাবারগুলিকে হজমে সহযোগিতা করে বা সাহায্য করে। তো সেই পিত্ত রসটা এখানে উনি পাচ্ছেন না, তার জন্য ওনার হজমের একটু সমস্যা হতে পারে, হজমের সমস্যার জন্য ওনার গ্যাস হতে পারে। তো সেই ক্ষেত্রে ওনার একটু খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন করতে হবে। সেটা হলো যেই খাবারগুলি খেলে ওনার সমস্যা বেশি হয়, সেই খাবারগুলি ওনাকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেই খাবারগুলি আইডেন্টিফাই করে সেগুলি বাদ দিতে হবে।
সাধারণত আপনার যে সমস্ত খাবারে চর্বি বেশি থাকে সেই খাবারগুলি খেলেই সাধারণত বেশি হয়। এছাড়াও আপনার যদি শাক বেশি খাওয়া হয় বা শিম বেশি খাওয়া হয় বা বরবটি, কপি জাতীয় জিনিস বেশি খেলে সেগুলো তো গ্যাস হতে পারে। তো সেই খাবারগুলি উনি পরিহার করবেন। আর সাথে কিছু গ্যাসের ওষুধ খেতে পারেন, যেমন আপনার ওমিপ্রাজল বা পেন্টোপ্রাজল, ইসোমেপ্রাজল এই জাতীয় ওষুধ উনি খেতে পারেন। তবে আমি এটা জি বলবো যে ওনার গলব্লাডার কেটে ফেলার পরে কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলি আপনার লাইফস্টাইল মডিফিকেশন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, এই আর কি সামান্য কিছু ওষুধ খেলেই উনি মোটামুটি ভালো থাকবেন। জি আপনার কাছে মিজানুর রহমান প্রশ্ন করেছে, তার বয়স 48 বছর, অনেকদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা। উনি জেলড্রিন 20 মিলিগ্রাম খায় এবং ভালোই ছিল, কিন্তু গত 3 মাস ধরে উনি যখনই খায় প্রত্যেকবার খাওয়ার পরে ওনাকে বাথরুমে যেতে হয় এবং ওনার পায়খানা হয়। এটি কি কোনো সমস্যা? এক্ষেত্রে সমাধানের উপায় কি? সমাধানের উপায় হলো আপনার মানে উনি গ্যাসের জন্য তো ওষুধ খাচ্ছেন, কিন্তু প্যারাডক্সিক্যালি এই গ্যাসের ওষুধও অনেক সময় বারবার পায়খানা সৃষ্টি করে। তো সেইখানে ওনার একটু মানে পরীক্ষা করে দেখতে হবে যে ওনার পেটে কোনো বারবার পায়খানা হওয়ার মতো কোনো কারণ আছে কিনা। আর আপনার সাধারণত মানে খাবারের কিছু সমস্যার কারণেও পাতলা পায়খানা হতে পারে, যেমন দুধ খাওয়া বা দুধের তৈরি খাবার খাওয়া, অত্যধিক সবজি খাওয়া, এইসব কারণে অনেক সময় পাতলা পায়খানা হয়। তো সেই ক্ষেত্রে আমি ওনাকে বলবো যে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া, কারণ উনি তো আগে ভালোই ছিলেন, 3 মাস যাবত ওনার এই সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে একজন চিকিৎসকের উনি পরামর্শ নিতে পারেন। আর কিছু পরীক্ষা হয়তো করা লাগতে পারে, তাতে ওনার সঠিকভাবে সমস্যাটি ধরা গেলে হয়তো রোগ নির্ণয় হলে সেইভাবে চিকিৎসা করলে উনি ভালো হবে। জি তবে এখানে আপনার একটা কথা জি বলে রাখি যে জি ওই অনেক সময় গ্যাসের ওষুধ দীর্ঘদিন খেলে আপনার এরকম সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা বলি যে গ্যাসের ওষুধ আপনি খাবেন 2 মাস 3 মাস খাবেন, যখন গ্যাস কমে যাবে তখন বন্ধ করে দিবেন, আবার জি সমস্যা হলে আবার খাবেন। কিন্তু এক নাগারে যদি খুব বেশি প্রয়োজনীয় না হয় তাহলে গ্যাসের ওষুধ এক নাগারে না খাওয়াই ভালো। জি মিত্র অধিকারী আপনার কাছে প্রশ্ন করেছেন, ওনার বয়স 65 বছর, ভাত খেতে গেলে বমি আসে। এক্ষেত্রে ওনার পায়খানাও ঠিক মতো হচ্ছে না, আলসারের সমস্যা আছে। 6 মাস আগে হেলিকন কিট যে ডোজটি আছে সেটিও কমপ্লিট করেছেন, এখন তারপরও কেন এমন হচ্ছে? হেলিকন কিট ওনার এই বয়সে খেলেই যে ওনার সমস্যা দূর হয়ে যাবে এরকম হয়তো না। তো উনি খেয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু এখন ওনার যে মানে বমির ভাব বা পেটে গ্যাস, সেটা এক্স্যাক্টলি টেলিভিশনে এটা বলা মুশকিল, কারণ ওনার তো বয়স বেশি। সাধারণত আমরা মানে বয়স বেশি যাদের, তাদের যদি এই সমস্যাগুলি থাকে তাহলে আমরা বিভিন্ন পরীক্ষা করে দেখি যে ওনার কোনো বিশেষ কোনো রোগ আছে কিনা, যেমন আলসার, ক্যান্সার, এই রোগগুলি। তো সেক্ষেত্রে আপাতত উনি গ্যাসের ওষুধ খাক এবং একজন সম্ভব হলে একজন চিকিৎসকের সাথে শরণাপন্ন হয়ে ওনার একটু হিস্ট্রি বলে পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হয়ে চিকিৎসা নেওয়াটাই ভালো হবে। জি প্রফেসর ফারুক আহমেদ, অনেক প্রশ্ন চলে আসে করোনাকে সামনে রেখে, সেটি হচ্ছে যে হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাসে যারা আক্রান্ত আছেন, কেউ কেউ আছেন ক্যারিয়ার, কেউ কেউ আছেন এই মুহূর্তে অ্যাক্টিভলি ডিজিজ, তাদের ক্ষেত্রে কি করোনার ঝুঁকি বেশি আছে কিনা, এই রোগীদের কি করোনা বেশি হতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। বি ভাইরাস বা সি ভাইরাস যাদের অ্যাক্টিভ হোক বা কেরিয়ার বা ইনঅ্যাক্টিভ স্টেজে থাকুক, তাদের জন্য কিন্তু করোনার ঝুঁকি বেশি নয়। একটা সাধারণ সুস্থ স্বাভাবিক মানুষের যে ঝুঁকি, তার জন্য কিন্তু সেই সেই পরিমাণ ঝুঁকির দিক থেকে বিবেচনায় কিন্তু সমান সমানই আছে। কিন্তু আরেকটা জিনিস আমাদেরকে সাথে সাথে মনে রাখতে হবে যে বি ভাইরাস সি ভাইরাসের রোগী যাদের লিভারের সমস্যা আছে, তাদের যদি করোনা ভাইরাসের সংক্রমণ হয়, তাদের কিন্তু জটিলতা হওয়ার সম্ভাবনা অন্য স্বাভাবিক মানুষ যার এইসব রোগ নাই তার চেয়ে অনেক বেশি। সুতরাং তার এই ব্যাপারটা মাথায় রাখতে হবে এবং সেইভাবে তাকে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে, যেটা সবার জন্যই প্রযোজ্য যে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এটা তার জন্য প্রযোজ্য, তার জন্য বরং এটা আরো বেশি স্ট্রিক্টলি মেনে চলা উচিত। যেমন ধরেন বারবার হাত ধোয়া, সাবান দিয়ে হাত ধোয়া, ডিস্টেন্সিংটা মেনটেন করা,
লোকজনের কন্ট্যাক্টে না যাওয়া, এই ভাইরাসটা যেহেতু মানে পার্সন টু পার্সন ছড়ায়, মানুষের সংস্পর্শে আসলে, রোগীর সংস্পর্শে আসলে এটা ছড়াবে, তার উচিত হবে যে মানুষের মধ্যে কম যাওয়া, মানুষ থেকে একটু ডিস্টেন্সিংটা মেনটেন করা, এগুলো করা উচিত। এবং যদি এই জিনিসটা সে মেনটেন করে, অন্য স্বাভাবিক রোগীর মতো ঝুঁকি যেরকম স্বাভাবিক মানুষ আছে তারও সেরকমই ঝুঁকি, তার জন্য কিন্তু ঝুঁকি খুব বেশি নয়। সুতরাং এটা আমরা মনে করি যে তার এই জিনিসগুলো একটু স্ট্রিক্টলি মেনটেন করা উচিত। জি, কাজী রাসেল আপনার কাছে প্রশ্ন করেছে যে আমার বয়স 42, প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে ওঠার পর পেটে প্রচন্ড ব্যথা হয় এবং তারপরে বাথরুম হয়। একজন ডাক্তার আমাকে ট্যাবলেট ভিসেরালজিন দিয়েছেন, এটি খেলে আরাম লাগে, যখন এটি খাই না তখন আবার পেটে ব্যথা হয়। এক্ষেত্রে এই ওষুধটি আমি কতদিন খেয়ে যাব, বা আমি আমার নেক্সট কিভাবে ইভালুয়েশন করব? ধন্যবাদ আপনাকে। এটা যেই লক্ষণ বলেছেন, এরকম বললে আমরা কিন্তু সাথে সাথে অনেকগুলো জিনিস জানার চেষ্টা করি, যে ওনার বয়সটা কত, এটা কদিন থেকে শুরু হয়েছে, এটার সাথে তার পায়খানা যে গন্ডগোল হচ্ছে এটা কিরকম সমস্যা হচ্ছে পায়খানাতে, রক্ত যায় কিনা, জ্বর আসে কিনা, তার ক্ষুধামন্দা আছে কিনা, ওজন কমে যাচ্ছে কিনা, এগুলো জিনিসগুলো আমরা জানার চেষ্টা করি। এবং আমরা তাকে হাত দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে কোনো রক্তশূন্যতা আছে কিনা, পেটে কোনো চাকা আছে কিনা, বা অন্য কোনো সমস্যা আছে কিনা। এইগুলা কোনোটা যখন না থাকে, তখন কিন্তু তাদের ধরেন অনেকদিন থেকে এই লক্ষণে ভুগছে, আমরা একটা রোগ আছে আইবিএস রোগ বলি আমরা, সেটা তার কিন্তু আইবিএস রোগ হতে পারে যদি তার এই লক্ষণগুলো অনেকদিন থেকে আসে। এবং এগুলোর সাথে তার আমি যে জিনিসগুলো বললাম, যে রক্তশূন্যতা, পেটে চাকা, ওজন কমে, ওজন ঠিক আছে, তারপরে জ্বর আসে না, এরকম যদি হয় তাহলে কিন্তু তার আইবিএস রোগ হওয়ার সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিসেলাজিন ওষুধটা প্রেসক্রাইব করি। সেটা কদিন খেতে হবে সেটাও আসলে ফিক্স কোনো নিয়ম নাই, তবে আমরা সাধারণত 4 থেকে 6 সপ্তাহের জন্য দেই। দিয়ে আমরা বলি যে খেয়ে দেখেন, যদি উপকার হয় তাহলে 4 সপ্তাহ খেয়ে বা 6 সপ্তাহ খেয়ে বন্ধ করে দিবেন। আবার যদি ভবিষ্যতে এরকম হয় তাহলে আবার এই ওষুধই খাবেন। এই ওষুধ খাওয়ার পরেও যদি কারো উন্নতি না হয়, এবং পাশাপাশি যদি তার কোনো ওরকম যে লক্ষণগুলো আমি একটু আগে বললাম, যে লক্ষণগুলো থাকলে আমরা মনে করি তার খারাপ কোনো রোগ থাকার সম্ভাবনা আছে, তখন কিন্তু আমরা কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করার কথা বলি। এবং কারো যদি বয়স বেশি হয়, 40 বা 50-এর বেশি বয়স হয়, এবং তার যদি এই বয়সে এই লক্ষণগুলো প্রথম শুরু হয়, তাকে কিন্তু আমরা অবশ্যই কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করতে বলি। তার মধ্যে রক্ত পরীক্ষা আছে, পেটের আলট্রাসোনোগ্রাম আছে, আপনার এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, এগুলো করা লাগতে পারে। এগুলো করে কিন্তু নিশ্চিত হতে হবে যে তার ভিতরে কোনো রোগ নাই বা খারাপ কোনো রোগ নাই। সুতরাং এই ব্যাপারগুলা, বয়স যদি বেশি হয়, সাথে যদি ওই লক্ষণগুলো থাকে যে কোনো রোগীর, এটা কিন্তু তাকে, আমি মনে করি যে বিলম্ব না করে তার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। জি, প্রতীশ কুমার রায় আপনার কাছে একজন প্রশ্ন করেছেন যে তিনি অ্যালকোহল খেতেন দীর্ঘদিন ধরে, তার বয়স এখন 61 বছর। এখন যেটা হয় যে প্রায় তার বাথরুমের সাথে রক্ত যাচ্ছে পায়খানার সাথে। এক্ষেত্রে আসলে কি ধরনের ভয়ের কিছু আছে কিনা, কিংবা পরবর্তীতে কি কি পরীক্ষা নিরীক্ষা করবেন? এটা কি আমাকে করছে? জি, প্রতীশ কুমার রায় স্যার, আপনাকে। আচ্ছা। উনি অ্যালকোহল খেতেন, সেটা তো মানে অ্যালকোহল খেলে তো লিভারের সমস্যা হতে পারে, কিন্তু সাথে যে ওনার যে এখন পায়খানা হচ্ছে এবং পায়খানার সাথে যে রক্ত যাচ্ছে, আমি একটু জানতে চাচ্ছি ওনার বয়সটা কত? ওনার বয়স 58 বছর। 58। এবং এই রক্ত কতদিন যাবত যাচ্ছে? প্রায় 6 মাস ধরে এই সমস্যাটি হচ্ছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমি বলবো, যেহেতু ওনার বয়স বেশি এবং 6 মাস যাবত পায়খানার সাথে রক্ত যাচ্ছে, ওনার এটা আপনার মানে পাইলসের কারণে হতে পারে, অথবা লিভারের কারণে হতে পারে, অথবা কোলন, যেখান থেকে আপনার মানে পায়খানা তৈরি হয় এবং পায়খানা বের হয়, বা কোলন এবং রেকটাম, সেখানকার কোনো রোগ হতে পারে। অথবা কিছুক্ষণ আগে আমরা যে আলোচনা করছিলাম যে আলসারেটিভ কোলাইটিস, সেই রোগও ওনার হতে পারে। আমি বলবো যে যেহেতু ওনার বয়স আপনার 58, এটা আমাদের দেশের অনুযায়ী বয়সটা বেশি, এবং সাথে ওনার পায়খানার সাথে রক্ত যাচ্ছে, অবশ্যই ওনার কোনো না কোনো একটা রোগ আছে। এবং সেইটা আপনার এই আহ, মানে ফোনে বা ইয়েতে এটা মানে সমাধান করা যাবে না। আমি ওনাকে অনুরোধ করবো যে আপনি অবশ্যই খুব দ্রুত একজন ডাক্তারের সাথে, যিনি এই রোগ নিয়ে ডিল করেন বা এই রোগ নিয়ে চর্চা করেন, সেরকম একজন ডাক্তারের সাথে আপনি যোগাযোগ করেন।
জি, আপনার কাছে আরেকজন প্রশ্ন করেছে প্রজেশ কুমার রায় স্যার যে তার একবার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়েছিল, তো একবার যদি কারো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয় সেক্ষেত্রে কি আরো হতে পারে কিনা? হ্যাঁ, প্যানক্রিয়াটাইটিস যদি একবার হয় তার মানে এই নয় যে আর ভবিষ্যতে হবে না, আবারও এটা হতে পারে এবং কিছু কিছু রোগীর খুব ঘন ঘনই হয়। তো সেটা জি মানে একবার কেন একাধিকবারও একজনের হতে পারে, আবার এমনও হতে পারে যে ওনার লাইফ টাইমে হয়তো একবারই হলো, আর ভবিষ্যতে কখনোই হলো না, এরকমও আছে। তবে একবার জি হইলে আবার হওয়ার একটা সম্ভাবনা থাকে। জি, আপনার কাছে আরেকজন প্রশ্ন করেছে যে তার ক্রনস ডিজিজ আছে, ক্রনস ডিজিজের ক্ষেত্রে খাবার দাবার খাওয়ার বা জীবন আচরণের বা নিয়ম কানুন মানার কোনো বিষয় আছে কিনা? ক্রনস ডিজিজও অনেকটা আপনার আলসারেটিভ কোলাইটিসের মতোই। তো সেইখানে আপনার ওই এই দুইটাকে আমরা মানে কম্বাইন্ডলি বলি যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ওই গ্রুপের মধ্যে এটা পড়ে। তো এই ক্রনস ডিজিজের সাথে খাবারের কোনো এরকম কোনো সম্পর্ক নাই। তবে এটার আপনার ওই আলসারেটিভ কোলাইটিস যেরকম থাকে, এটাও আবার অনেকদিন দীর্ঘদিন ওষুধ খেতে হয় এবং লাইফস্টাইলের মধ্যে যেহেতু ওনার একটা রোগ আছে সেখানে উনি লাইফস্টাইলের মধ্যে আপনার মানে নিয়মিত খাবার এবং নিয়মিত আপনার লাইফস্টাইল এইটাই উনি রাখবেন। এছাড়া আলাদাভাবে খাবারের সাথে এর তেমন কোনো সম্পর্ক নেই। জি, ধন্যবাদ আপনাকে। প্রফেসর ফারুক আহমেদ স্যার, আপনার কাছে একটি প্রশ্ন থেকেই যায় যে করোনার এই সময় যাদের হয়তো আগে আপনারা এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি করতে বলেছিলেন, তারা কি এখন এগুলো করবে নাকি তারা কিছুটা সময় অপেক্ষা করবে? ধন্যবাদ আপনাকে। এই করোনার সময় এন্ডোস্কোপি, কলোনোস্কোপি বা এই জাতীয় অন্য যে পরীক্ষা বা চিকিৎসা ব্যবস্থাগুলো আছে এগুলোর ব্যাপারে কিন্তু বিভিন্ন অথরিটির রিকমেন্ডেশনস আছে। তো আমি আপনাকে গ্রসলি বলি যে এন্ডোস্কোপির ব্যাপারে প্রথম যেটা হলো যে আপনার যে কোনো ইমার্জেন্সি ইন্ডিকেশন থাকে, মনে করেন যে আপনার রক্ত বমি হচ্ছে, কালো পায়খানা হচ্ছে, অথবা অনেক সময় খাদ্যনালীতে আপনার ফরেন বডি বলি, ধরো অনেক কিছু আটকা পড়ে যায়, ধরেন কয়েন আটকাতে পারে, ফিশ বোন, মিট বোন এগুলো আটকাতে পারে, যে কারণে আপনার হঠাৎ করে খাওয়া বন্ধ হয়ে যাবে, শ্বাসকষ্ট শুরু হতে পারে, এরকম যদি হয়। তারপরে ধরেন আরো আমরা বলি যে পিত্তথলি বা পিত্তনালীতে যে ইনফেকশন হয়, কোলাঞ্জাইটিস বলে, সেরকম যদি কিছু হয়, এবং ধরেন কারো ক্যান্সার রোগ আছে বা এই জাতীয় রোগ আছে যেটা ইমিডিয়েট এখনই চিকিৎসা করা লাগবে, এরকম যদি হয় তখন কিন্তু বলা হয় ইমার্জেন্সি। এগুলা ইমার্জেন্সি হইলেই তখন করা হবে, ইমার্জেন্সি না হলে কিন্তু আমরা এগুলা বলবো যে এগুলা এখন রুটিন প্রসিজার হলে আমরা এগুলো ডিসকারেজ করি। প্রথম দিকে তো একদমই বলা হতো যে না ঠিক আছে আপনার রুটিন, আপনার এটা এখন করার দরকার নাই। এখন যেহেতু করোনা অনেকদিন হয়ে গেছে, আপনার তো এই জিনিসগুলো অনেকদিন বন্ধ রাখতে পারবেন না, যে কারণে এখন একটা ট্রানজিশনাল ফেজে আমরা আছি। যা রুটিনে লাগে যদি সম্ভব হয় করে দিবে, অথবা তাকে রিশিডিউল করতে হবে যে ঠিক আছে আপনার যেহেতু বেশি সমস্যা না, আমরা ওষুধ দিচ্ছি এখন খান, পরে যদি উন্নতি না হয় 2 সপ্তাহ পরে আসেন, তার মানে তাকে রিশিডিউলে যেতে হবে। বাট একটা জিনিস কিন্তু সত্য যে আপনার যদি কোনো ইমার্জেন্সি ইন্ডিকেশন থাকে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এটা রিশিডিউলিং বা পিছানোর কোনো যুক্তিসঙ্গত কারণ নাই, এটা হলে আপনাকে করে দিতে হবে। এবং এন্ডোস্কোপি করার জন্য কিভাবে করবেন কোভিড এর সময়, সেই জন্য কিন্তু কিছু কিছু এক্সট্রা প্রিকশন আছে। এইগুলা সেই প্রিকশন গুলো মেনটেন করে, সেই প্রিকশন গুলো রোগীর জন্য আছে এবং স্বাস্থ্যকর্মীর জন্য আছে, এবং এই যে এন্ডোস্কোপি রুমটা আছে সেই রুমের জন্য আছে। সবগুলা জিনিস মেনটেন করে আপনাকে কোভিড এর সময় এন্ডোস্কোপি করতে হবে যার দরকার তার জন্য। সুতরাং এটা ইন জেনারেল সবাইকে রুটিনলি সব করতে হবে এরকম নয়, আপনাকে কেস বাই কেস অ্যাসেস করে আপনাকে সেভাবে সিদ্ধান্ত দিয়ে করতে হবে। জি, আপনার কাছে আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে গ্যাস্ট্রো লিভার হাসপাতাল তো কোভিড এর জন্য ডেডিকেটেড, তো ওটাতে আমরা তো দেখছি যে এখনো দেখছি কোনো পেশেন্ট যায়নি বা ভর্তি হয়নি। এক্ষেত্রে আসলে কবে নাগাদ ভর্তি হবে বা ওটাকে কি অন্য কোনো ভাবে ডেডিকেটেড করার চিন্তা আছে কিনা আপনাদের? না শারমিন, এটা বোধহয় আপনার সর্বশেষ সংবাদটা আপনি জানেন না। এটা কিন্তু গত পরশুদিন থেকে এটা ওপেন করে দেওয়া হয়েছে, এখন ইট ইজ ওপেন ফর আচ্ছা এভরিবডি। এটা কোনো ক্লাসিফিকেশন নাই, যে কোনো রোগী, করোনা আক্রান্ত রোগী যদি আমাদের এখানে আসে, আমাদের চিকিৎসকরা দেখে যদি মনে করে যে ভর্তিযোগ্য রোগী, তাহলে ভর্তি করাবে। এটা এখন আর কোনো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা এটা কিন্তু আমাদের নীতি নির্ধারক
মহল থেকে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে। সুতরাং এটা কিন্তু আর বন্ধ নাই, এখন ইট ইজ ওপেন ফর এভরিবডি, এখানে কোনো তাহলে ক্লাসিফিকেশন তো নাই। এটা একটা গ্রেট ইনফরমেশন, কারণ অনেকেই জানে না যে এটি আসলে এখন ওপেন হয়ে গেছে, এবং আমি মনে করি যে দর্শকদের জন্য এটি আসলে খুব হেল্পফুল হবে, কারণ এখন প্রচুর রোগী, অনেকে হাসপাতালে যেতে পারছেন না বা যে সিট পাচ্ছেন না, একটা বিড়ম্বনা। সেক্ষেত্রে গ্যাস্ট্রো লিভারটা যদি এখন খুলে দেওয়া হয় শেখ রাসেল, এটি অবশ্যই একটা গ্রেট অপরচুনিটি হবে আমাদের সব রোগীদের জন্য। আমরা ইনশাল্লাহ আহ, রোগী আসতে ভর্তি করাবো, ভর্তি হচ্ছে, শুরু হয়েছে আমাদের। জি, এক্ষেত্রে স্যার যে বিষয়টি থাকে সেটি হচ্ছে যে এখন আমরা দেখছি যে কিছু রোগী আছেন যাদের বয়স বেশি বা বিভিন্ন কোমরবিড আছেন, অনেক সময় ক্যান্সারের কিছু রোগী আছেন যারা কেমোথেরাপি নিচ্ছিলেন, স্টমাক ক্যান্সার হতে পারে, কোলন ক্যান্সার হতে পারে। তাদের ক্ষেত্রে কিন্তু দেখছি যে তাদের যদি কোভিড হয় তাহলে কিন্তু তারা একটু দ্রুত খারাপ হয়ে যাচ্ছেন, এবং অনেকের ক্ষেত্রে আইসিইউরও প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে কোমরবিড যে রোগীগুলোর আছে তারা যেন এই মুহূর্তে একটু ভালো থাকতে পারে, কি এক্সট্রা প্রিকশন তাদের জন্য এই মুহূর্তে নেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। আমি কোমরবিডিটি তো অনেকগুলো হতে পারে, তো আপনি যেটা বলছিলেন ক্যান্সার যদি কারো থাকে এবং তার যদি কোভিড আক্রান্ত হয়ে যায়, তখন কিন্তু আপনাকে এগুলো কিন্তু রিকমেন্ডেশন আছে বিভিন্ন সোসাইটির, যারা এগুলো ডিল করে, যে বিশেষজ্ঞ এগুলো ডিল করে, ওনারা এগুলো রিকমেন্ডেশন দেয়। যেমন ক্যান্সার রোগীর জন্য রিকমেন্ডেশন হলো যে প্রথম হলো যে আপনার যদি চিকিৎসা, প্রথম চেষ্টা করতে হবে যে সার্জারি অপারেশন ছাড়া অন্য কোনো চিকিৎসা ব্যবস্থা আছে কিনা সেইটার দিকে যেতে চেষ্টা করতে হবে। তার মধ্যে কেমোথেরাপি একটা অন্যতম ব্যবস্থা। যদি কেমোথেরাপি কেউ পায় এবং কেমোথেরাপি চললে সেই রেজিমেন্টটা সে কমপ্লিট করবে, এবং কোনো কারণে যদি মনে হয় যে তার অপারেশন করা লাগবে কিন্তু এখন এই মুহূর্তে অপারেশন করা সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে প্রয়োজন হলে কিন্তু যদি রোগীর রিস্ক বিবেচনা করে, রোগীর অবস্থা বিবেচনা করে, প্রয়োজন হলে কেমোথেরাপি সাইকেল গুলো একটা বা দুইটা সাইকেল বেশিও দেওয়া লাগতে পারে, দিবে, টু অ্যাভয়েড সার্জারি। যে কোভিড এর সময় সার্জারি করার অনেক রিস্ক আছে, সেই জন্য এটা করতে হয়। আর যদি মনে হয় যে না তার সার্জারি করা লাগবেই, এটা কিন্তু আমি প্রথম দিকে বলেছি, মাঝখানে এন্ডোস্কোপির সময় বললাম, যদি ইমার্জেন্সি হয়, লাইফ সেভিং হয়, তাহলে কিন্তু তাকে এর মধ্যে রিস্ক নিয়ে তাকে অপারেশন করতে হবে। কিন্তু যে রোগীটার অপারেশন লাগবে, এটা দেখেন অপারেশন রোগীটার জন্য কিন্তু অনেকগুলো ফ্যাক্টর ইনভলভ। একটা হলো যে সে তার কি কারণে অপারেশন আছে সেই রোগটারও কেয়ার নিতে হবে, কোভিড আছে এটার একটা কেয়ার নিতে হবে, তারপরে তার অন্য কোমরবিডিটি থাকলে এগুলো কেয়ার নিতে হবে। আবার এগুলোর উপরে দেখেন তাকে যে অজ্ঞান করা লাগে, অ্যানাস্থেশিয়ার একটা হ্যাজার্ড আছে, অনেক ড্রাগ ইউজ করতে হয়, অপারেশনের একটা ধকল আছে, অপারেশনের পরে অনেক ওষুধ ইউজ করা লাগে, কারো কারো কেমোথেরাপি পায়। কেমোথেরাপি পাওয়া মানে হলো তার রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল থাকে, সুতরাং তার তো যে কোনো ইনফেকশন, কোভিড থেকে শুরু করে যে কোনো ইনফেকশন তার হতে পারে। এই রিস্ক গুলো সবগুলো বিবেচনা নিয়েই কিন্তু তাকে অপারেশন বা অন্য কোনো চিকিৎসার দিকে যেতে হবে। তো এইটা জি, হলো আপনার ক্যান্সার রোগের জন্য। যার অন্য কোনো রোগ থাকতে পারে, ধরেন কারোর সিকেডি রোগ থাকতে পারে, কিডনির সমস্যা থাকতে পারে, সেগুলোর জন্য, এরকম সবগুলোর জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল সোসাইটি গুলো থেকে একটা রিকমেন্ডেশন দেওয়া আছে যে এই করোনা ভাইরাস সময় এই রোগগুলো থাকলে আপনারা এইভাবে চিকিৎসা ব্যবস্থাটা চালা যাবে, সবার জন্য জি, চিকিৎসা আমি আবার চালাইতে হবে। আসবো। জি, আমি আবার আসবো। প্রজেশ কুমার রায় স্যার, আপনার কাছে একজন প্রশ্ন করেছে যে তার আইবিএস এর সমস্যা আছে, দীর্ঘদিন ইয়ামাডিন, স্পাসভেরিন এই ওষুধগুলো খেলে কোনো ক্ষতি হবে কিনা? না, যদি উনি দীর্ঘ সময়ের জন্য আইবিএস এ ভুগে থাকেন এবং জি, এই ওষুধগুলি খান, এই ওষুধগুলির মানে নিরাপদ দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, তাহলে জি, এইগুলি ওষুধগুলি নিরাপদ, এবং এই জি, ওষুধগুলি খেয়ে যদি উনি ভালো থাকেন, কোনো সমস্যা নাই, উনি ওষুধগুলি কন্টিনিউ করতে পারেন। জি। মোস্তফা আপনার কাছে প্রশ্ন করেছে, স্যার আমার বয়স 22 বছর, মারাত্মক ঢেক হয়, যে যখন ঢেকের সমস্যাটি হয় তখন আমার শ্বাসকষ্ট হয়, এক্ষেত্রে আমি কি করতে পারি এই মুহূর্তে? আহ, ঢেকের সাথে শ্বাসকষ্ট মানে খুব একটা হওয়ার তো কথা না, তারপরেও যেহেতু ওনার শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে ওনাকে কিছু পরামর্শ দেওয়া যেতে পারে। যেমন উনি খাবারের পরিমাণটা একটু কম খাবেন, এবং খাবারের আধা ঘন্টা পরে উনি পানি খাবেন, এবং খাবারের 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে উনি বিছানায় শোবেন না। এর সাথে কিছু ওষুধ উনি খাবেন, আর সাথে ওনার খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন করা হতে পারে, যেমন আপনার ঝাল, তারপরে আপনার অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, এই জিনিসগুলি অ্যাভয়েড করা দরকার, যাতে ওনার পেটে গ্যাস কম হয়। এবং কিছু ওষুধ ব্যবহার করা যায়, যেমন আপনার ওমেপ্রাজোল, পেন্টোপ্রাজোল, ডিসোমেপ্রাজোল,
এর সাথে আপনার এলজিনিক অ্যাসিড, যেটা আপনার গেভিসকন বা গ্যাস্ট্রোকন এই নামে পাওয়া যায়, এই ওষুধগুলি উনি যদি ব্যবহার করেন এবং সাথে যে লাইফস্টাইল কিছু মডিফিকেশন বললাম, জীবন পদ্ধতি, সেইগুলির মধ্যে যদি উনি পরিবর্তন আসেন, তাহলে আশা করা যায় যে উনি ভালো থাকবেন। তারপরেও জি যদি ওনার শ্বাসকষ্ট হয়, তাহলে উনি একজন চিকিৎসকের সাথে পরামর্শ নেবেন। জি, আপনাকে ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অধ্যাপক ফারুক আহমেদ স্যার, আমরা একেবারেই শেষ পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাই, টাইফয়েড এবং জন্ডিস এটার হাত থেকে বাঁচার জন্য বাসার পরিবারের সদস্যরা কোন নিয়মগুলো মেনে চললে আসলে তাদের জন্য ভালো হবে? আমরা একেবারেই শেষ পর্যায়ে আছি, আপনার রোগীদের জন্য যদি আপনি একটু বলেন। টাইফয়েড এবং জন্ডিসের মধ্যে জন্ডিস অনেকগুলো ভ্যারাইটি আছে, তার মধ্যে দুইটা কিন্তু আপনার টাইফয়েডের সাথে কিছু মিল আছে, যেগুলা সংক্রমণটা হয় প্রধানত খাদ্যবাহিত। সুতরাং আপনার যদি দূষিত পানি খান বা এমন কোনো খাবার খান যে খাবারটা দূষিত ছিল, তার মানে ওই খাবারটাতে এই জীবাণুটা ছিল, তাহলে কিন্তু আপনার টাইফয়েড বা আপনার এই হেপাটাইটিস, পার্টিকুলারলি এ এবং ই হেপাটাইটিস, আমাদের দেশে কিন্তু স্বল্প মেয়াদে যে জন্ডিসটা হয়, এটা কিন্তু ই হলো অন্যতম কারণ। এবং ইটা কিন্তু মেইনলি হলো আমরা বলি ফুডবর্ন বা এই ফিকো ওরাল রুট বলি, যে এটা ধরেন আমাদের দেশে সিওরেজের পানিগুলা অনেক সময় দূষিত থাকে, সেই আমরা যে খাবার পানিটা খাই সেই পানিটা যদি দূষিত থাকে বা খাবারটা দূষিত থাকে, তাহলে এটা কিন্তু হয়ে যাবে। তো এই জন্য আমাদের পরামর্শ হলো যে আপনাকে পানিটা অবশ্যই একটা বিশুদ্ধ পানি খাওয়ার চেষ্টা করবেন। কমপক্ষে যেটা আমরা পারি, যে যে আমাদের হাতের মধ্যে আছে, যে আমরা পানিটা যদি ফুটে খাই, আধা ঘন্টা ধরে ফুটানো হয়, তাহলে কিন্তু এই জীবাণুগুলা মারা যাবে। সুতরাং ফুটন্ত পানি খাওয়া, এবং পাশাপাশি যে খাবারটা আমরা খাই সেই খাবারটা যেন স্বাস্থ্যসম্মত হয়। বাইরের খাওয়া, স্ট্রিট ফুড খাওয়া, এগুলো একটু অ্যাভয়েড করা বা বুঝে খাওয়া যে আমি স্বাস্থ্যসম্মত কিনা, হইলেই তারপরে খাবেন। এগুলো করলে কিন্তু কমন জন্ডিস এবং ধরেন যেটা বললেন টাইফয়েড, এগুলা এগুলা কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি। সম্ভাবনা বেশি। জি আর স্যার, পাশাপাশি আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং প্রজেশ কুমার স্যার, আপনাকেও ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম অধ্যাপক ফারুক আহমেদ এবং অধ্যাপক প্রজেশ কুমার রায়, বাংলাদেশের দুজন বরেণ্য চিকিৎসক, এবং তারা পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগ এবং কোভিড এর এই সময় এই রোগীরা কিভাবে ভালো থাকবে সেই বিষয়ে আমাদেরকে কথা বলছিলেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের নুভিস্তা আই হেলথে এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডিজিটাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকে আপনারা দেখছিলেন, এবং আজকে আমরা কথা বলছিলাম পরিপাকতন্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে। আগামীকাল একই সময় আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে